আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মৌসুমী খানম। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশার অভিনন্দন। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মুক্তিযোদ্ধা দলের শ্রদ্ধা। বদি মিফতাহ সহ 4 জন কারাগারে, হাসিনা সহ 7 জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে যা বলল ব্রিটিশ হাইকমিশন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যে হাসনাত আব্দুল্লাহর প্রতিক্রিয়া। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নতুন পরিচালক জেসমিন আক্তার। মায়ের নাম একই, ময়মনসিংহ মেডিকেলে বদলে গেল 2 নবজাতক। সম্মিলিত ইসলামী ব্যাংক 1 সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ডিএমপির 24 ঘন্টার অভিযানে গ্রেফতার 501, মামলা 53। এক রাতেই মতিঝিল আইডিয়ালের 46 শিক্ষককে বদলি। যুদ্ধে ইরান জিতেছে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা লোক দেখানো, মার্কিন সিনেটর। ইরান সফরের আগে ট্রাম্পের সঙ্গে পাকিস্তান সেনাপ্রধানের ফোন আলাপ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। পৃথক অভিনন্দন বার্তায় তারা মির্জা ফখরুলের সাফল্য এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। সোমবার সৌদি বার্তা সংস্থার এক বিবৃতিতে এই অভিনন্দন জানানো হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শুক্রবার বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। পরে রোববার রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেন তিনি। এর আগে 20 আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি কতদূর এগিয়েছে তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবে সরকার। প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ইসিতে গিয়ে নির্বাচনের প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মীর শাহে আলম বলেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে তাদের প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং বর্তমান পরিস্থিতি কি তা নিয়ে আলোচনা করা হবে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এই সময় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনার দায়ের করা মানবাধিকার বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি সহ 4 আসামিকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার ট্রাইব্যুনাল 2-এর একক বেঞ্চে বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এ আদেশ দেন। কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র্যাবের সাবেক মহাপরিচালক আনোয়ার লতিফ খান। মিফতাহ সহ 4 জনই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। মাহবুব ও আনোয়ার লতিফ অন্য মামলায় আগে থেকেই সেনানিবাসের সাব জেলে রয়েছেন। একই মামলায় পলাতক শেখ হাসিনা সহ 7 জনকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য পলাতকরা হলেন আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, বেনজির আহমেদ, রুহুল আমিন, আশিকুর রহমান ও নাজমুস সাকিব মাহমুদ। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের ব্যাপক বাস্তুচ্যুতির 9 বছর পূর্ণ হয়েছে। এখনো প্রায় 12 লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অবস্থান করছেন। সংকটের 9ম বার্ষিকীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাহস, ধৈর্য ও কঠিন পরিস্থিতির মধ্যেও মর্যাদা ধরে রাখার প্রশংসা করেছে ব্রিটিশ হাইকমিশন ঢাকা।
মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ হাইকমিশন এসব কথা জানায়। একই সঙ্গে প্রায় 1 দশক ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পোস্টে বলা হয়, রোহিঙ্গাদের মিয়ানমারে নিজেদের বাড়িতে ফিরে যাওয়ার অধিকার রয়েছে, তবে বর্তমানে রাখাইন সহ মিয়ানমারের বিভিন্ন এলাকায় সংঘাত আরও তীব্র হয়েছে। একই সঙ্গে বাড়ছে মানবিক সহায়তার প্রয়োজন। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে কে এটা নিয়ে নিউজ করেছে, কার এত জ্বালা মন্তব্য করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে হাসনাত বলেন, প্রশ্নটির উত্তর ছিল খুবই সহজ, হ্যাঁ অথবা না। নাগরিকত্ব ত্যাগ করে থাকলে তার প্রমাণও দেখানো উচিত ছিল, কিন্তু সরাসরি জবাব না দিয়ে প্রতিমন্ত্রী যে ধরনের ব্যঙ্গাত্মক ও আক্রমণাত্মক মন্তব্য করেছেন তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। হাসনাত আরও বলেন, কূটনীতিকদের আচরণ সাধারণত বিনয়ী ও সংযত হওয়া উচিত। কোনো প্রশ্ন এড়িয়ে যেতে হলেও কূটনৈতিক কৌশলে তা করা যায়, কিন্তু হুমায়ুন কবির নাগরিকত্বের প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো প্রশ্নকারীদেরই আক্রমণ করেছেন। তার এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেন, এভাবে একজন প্রতিমন্ত্রী কিভাবে দেশের কূটনৈতিক দায়িত্ব সামলাবেন? প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ও যুগ্ম সচিব জেসমিন আক্তার। সোমবার তাকে এই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে জেসমিন আক্তার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পনা ও দক্ষতা মান অনুবিভাগের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যক্রমে নেতৃত্ব দেবেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 2 পরিবারের নবজাতক ভুল করে একে অপরের কাছে হস্তান্তরের ঘটনা ঘটেছে। 2 শিশুর মায়ের নাম একই হয় এই ভুল হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বিকেলে এক পরিবারের নবজাতককে অন্য পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়। পরে ভুলটি ধরা পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে ফিরিয়ে আনে। মঙ্গলবার সকালে 2 পরিবারের কাছে তাদের নিজ নিজ সন্তান বুঝিয়ে দেওয়া হয়েছে। সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য এলো বড় স্বস্তির খবর। 1 সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ হিসাব থেকে টাকা তুলতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোনো ধরনের হেয়ার কাট বা কর্তন করা হবে না। বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে অবহিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শাহরুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদারের এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযানে 501 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় মোট 53টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। ডিএমপির তথ্য মতে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে 35 জন, লালবাগ বিভাগে 23 জন, ওয়ারী বিভাগে 72 জন, মতিঝিল বিভাগে 75 জন, তেজগাঁও বিভাগে 53 জন, মিরপুর বিভাগে 127 জন, গুলশান বিভাগে 42 জন, উত্তরা বিভাগে 70 জন এবং গোয়েন্দা বিভাগে 4 জন রয়েছেন। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা থেকে একসঙ্গে 46 শিক্ষককে বনশ্রী ও মুগদা শাখায় বদলি করা হয়েছে। রোববার মধ্যরাতে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্যদের সম্মতিক্রমে এসব শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদ এই পদক্ষেপকে প্রশাসনিক সংস্কার হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, দুর্নীতির মূল উৎপাটনের লক্ষ্যই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলিকৃত শিক্ষকরা গত 5 থেকে 7 বছর ধরে টানা মতিঝিল মূল শাখায় কর্মরত ছিলেন। ইরানের উপর যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে লোক দেখানো পদক্ষেপ বলে সমালোচনা করেছেন মার্কিন সিনেটর ক্রিস মার্ফি। তার অভিযোগ, ইরানের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগের কারণে শেষ পর্যন্ত বড় ধরনের মূল্য গুনতে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের উপর নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ আরোপ করা হয়েছে। তেহরানের বৈশ্বিক আর্থিক কর্মকাণ্ডকে লক্ষ্য করে নেওয়া এই উদ্যোগের আওতায়
কথায় দেশটির তেল খাত সহ সব ধরনের আয়ের উৎস বন্ধ করার চেষ্টা করা হবে। পাশাপাশি বিভিন্ন দেশ ও কোম্পানিকে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক না রাখতেও চাপ দেওয়া হবে বলে জানান তিনি। ইরান সফরের আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র CNN-কে নিশ্চিত করেছে ফোন আলাপে ট্রাম্প ও মনির ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সোমবার ইরানের রাজধানী তেহরানে পৌঁছে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আসিম মনির। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায় তিনি দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাইর সঙ্গেও বৈঠক করেন।